lo gore, তাই তো এলাম শহরে, তাই তো এলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও দেখার মতো অনেক অনেক জায়গা রয়েছে। মায়ানমারের সীমানাবর্তী উখিয়া তার মধ্যে অন্যতম। যদিও অপরূপ সুন্দর এই উখিয়া আজ বিশ্বের কাছে পরিচিত মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য। উখিয়াতে একদিকে রয়েছে পাহাড় আর আরেক দিকে রয়েছে পাটুয়ার ট্যাগ, ইনানি, হিমছড়ির মতো সমুদ্র সৈকত। হ্যাঁ বন্ধুরা, উখিয়া জেলার ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি উখিয়া বাজার স্ট্যান্ডে। এটি মূলত উখিয়া এবং টেকনাফের মূল সড়ক। উখিয়ার সকল সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ এই সড়কের দুই পাশে অবস্থিত। উখিয়ার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলো দেখতে দেখতে চলুন জেনে নেই উখিয়া উপজেলার নামকরণের ইতিহাস। বর্তমান উখিয়া উপজেলার সমগ্র অঞ্চলটি একসময় গভীর জঙ্গলে পূর্ণ ছিল। তবে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডপত্রে উখিয়া শব্দের ব্যাপকভাবে ব্যবহার দেখা যায়। এর পূর্বে উখিয়া শব্দটির ব্যবহার কোথাও নেই বললেই চলে। 1814 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডপত্রে উখিয়া ঘাট শব্দটির উদ্ভব হয়। অনেকে মনে করেন উখিয়া ঘাট থেকে ঘাট শব্দটি বাদ দিয়ে উখিয়া শব্দের উৎপত্তি হয়েছে। উখিয়া উপজেলাটি কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। উখিয়া উপজেলার দক্ষিণে রয়েছে টেকনাফ, পশ্চিমে ইনানি বিচ আর পূর্বে মায়ানমার। আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা 2,07,379। এর মধ্যে পুরুষ 1,04,567 এবং মহিলা 1,02,812। এখানে মোট জনসংখ্যার 88.1% হচ্ছে মুসলিম, 2.3% হিন্দু এবং 7.6% বৌদ্ধ। খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে 2%। উখিয়াতে মসজিদ রয়েছে 550টি, মন্দির রয়েছে 24টি আর বৌদ্ধ মন্দিরের সংখ্যা 42টি। এই উখিয়া উপজেলার গ্রামের সংখ্যা 120টি। এখানে উচ্চ বিদ্যালয়ের সংখ্যা 3টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 16টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 77টি, দাখিল মাদ্রাসা রয়েছে 10টি আর এতিমখানা রয়েছে 3টি। উখিয়ার শিক্ষার হার 36.30%। উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে অনেকগুলো এনজিও কাজ করছে। এর মধ্যে ব্র্যাক, কারিতাস, মুক্তি, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, MSF, ACF, অক্সফাম, কোস্ট এবং সুশীলান উল্লেখযোগ্য। উখিয়ার এই সড়কে বাসের সংখ্যা খুবই কম। এখানকার প্রধান বাহন CNG এবং অটোরিকশা। উখিয়ার ইতিহাস ঘেঁটে খুব বেশি কিছু খুঁজে পাওয়া যায় না। এই উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা তেমন নেই বললেই চলে। তবে এই অঞ্চলে কিছু সংখ্যক চাকমা উপজাতির বসবাস রয়েছে। উখিয়ার অধিবাসীদের প্রধান পেশা কৃষি। তবে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ নিয়মিত মাছ ধরতে গভীর সমুদ্রে চলাচল করে। অতীতে ঘন জঙ্গল থাকায় কাঠের, বিশেষ করে সেগুন কাঠের ভালো ব্যবসার কেন্দ্র ছিল এই উখিয়া। এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় লবণ চাষের মাঠ রয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের হাতের বাম পাশে রয়েছে উখিয়া স্টেডিয়াম। এখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা চলে এসেছি উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আমাদের হাতের ঠিক বাম পাশে রয়েছে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উখিয়া জেলার মুক্তিকামী মানুষের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে উখিয়ার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এখনও মানুষের মুখে মুখে ফেরে। এ সময় বেশ কিছু সফল অপারেশন চলে। এর মধ্যে মরিচা ব্রিজ অপারেশন, উখিয়া থানা অপারেশন এবং পালং উচ্চ বিদ্যালয় অপারেশন বেশ আলোচিত ছিল। এতে অনেক মুক্তিযোদ্ধা আহতও হয়। বন্ধুরা, আমার হাতের বাম পাশে রয়েছে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। এটি উখিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন। উখিয়াতে একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চলুন আপনাদেরকে এবার সেই দিকটাতে নিয়ে যাই। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চমৎকার একটি জায়গায় ছোট্ট একটি পাহাড়ের উপর নির্মিত। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটি স্বাধীনতা যুদ্ধের পূর্বেই নির্মিত হয়েছিল। 1964 সালে নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্স পুরো উখিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য মোটেও যথেষ্ট নয়। এই সড়কটি একটু একটু করে পাহাড়ের দিকে উঠে গেছে এবং ছোট্ট পাহাড়ের উপরেই নির্মিত হয়েছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তবে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ভিডিও করার পারমিশন না থাকার কারণে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি আপনাদেরকে মূল ফটক পর্যন্ত নিয়ে যাচ্ছি। যদি কেউ এই ভিডিও দেখে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চান, সেক্ষেত্রে তার জন্য কিছুটা হলেও উপকারে আসবে। এই তো বন্ধুরা, আমরা চলে এলাম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেখুন, এই যে একটু উঁচু পাহাড়, এখানেই উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থান। বন্ধুরা, উখিয়াতে রয়েছে আকিজ গ্রুপের কুমির প্রজনন কেন্দ্র।
যারা উখিয়াতে ঘুরতে আসেন তারা এই কুমির প্রজনন কেন্দ্র ঘুরে যান। আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই কুমির প্রজনন কেন্দ্র ঘুরতে যাওয়ার পথটাও কিন্তু খুবই চমৎকার। এই যে এখানে শুরুতেই রয়েছে রাবার বাগান। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাবার গাছ, এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। রাবার বাগানের পরে রয়েছে ড্রাগন ফলের বাগান। এই যে এখান থেকে শুরু হয়েছে ড্রাগন ফলের বাগান। দুই পাশেই যত দূর চোখ যায় ড্রাগন ফল গাছ দেখতে পাবেন। বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই ড্রাগন গাছগুলো। বেশ বড় বড় ড্রাগন গাছ রয়েছে এখানে, অনেকগুলো ড্রাগন গাছ, একটার পর একটা। যত দূর চোখ যাচ্ছে শুধু ড্রাগন গাছই দেখতে পাচ্ছি, মাঝে মাঝে কিছু নারিকেল গাছ রয়েছে। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন, গাছগাছালি দেখতে ভালোবাসেন, তাদের কিন্তু এই জার্নিটা বেশ ভালো লাগবে। দেখুন ওই যে দূরে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য। বন্ধুরা, পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে কুমির প্রজনন কেন্দ্রে দর্শনার্থী প্রবেশ নিষেধ রয়েছে। সো কুমির প্রজনন কেন্দ্র দেখতে না পেয়ে এবার আমরা চলে এসেছি কুতুপালং। এই কুতুপালংয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। কক্সবাজারে কুতুপালং এবং নয়াপাড়ায় দুটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে কুতুপালং সবচেয়ে বড়। মোস্ট অফ দ্য পিপল এই কুতুপালংয়ে এসেই অবস্থান করছে। এই কুতুপালং শরণার্থী শিবিরের যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। তবে 2017 সালের শেষের দিকে ব্যাপক হারে রোহিঙ্গারা এই শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করে। শুরুতে ছোট্ট করে শুরু হলো, বর্তমানে প্রায় 8,000 একর জায়গা নিয়ে এই কুতুপালং শরণার্থী শিবিরের অবস্থান। কুতুপালং শরণার্থী শিবিরটি মূলত দেশে এবং দেশের বাইরে রোহিঙ্গা ক্যাম্প নামেই পরিচিত। এই রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় এবং বন কেটে করা হয়েছে। এখানে এশীয় হাতির বিচরণ ছিল, যা এখন বিপন্নর পথে। 2019 সালের শেষের দিকে কমপক্ষে 13 জন মানুষ হাতির আক্রমণে নিহত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর কিভাবে অস্থায়ী ক্যাম্প করে রোহিঙ্গারা বসবাস করছে। এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিবেশগত এবং স্বাস্থ্যগত ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা দিন দিন বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও পাচারকারীরা রোহিঙ্গাদের বাংলাদেশে এবং দেশের বাইরে পাচার করছে। দর্শক বন্ধুরা, রোহিঙ্গাদের বাজার করার জন্য কাছাকাছি যে বাজারটি রয়েছে সেটি এখন রোহিঙ্গা বাজার নামে পরিচিত। চলুন আপনাদেরকে রোহিঙ্গা বাজারটিও ঘুরিয়ে দেখাই। এই তো বন্ধুরা, চলে এসেছি রোহিঙ্গা বাজারের খুব কাছাকাছি। এই যে এটাই রোহিঙ্গা বাজার। দেখুন বিভিন্ন ধরনের পাইকারি এবং খুচরা মালামাল পাওয়া যায় এই বাজারে। এই বাজারে মায়ানমার এবং বিভিন্ন পাহাড় থেকে আসা ফ্রেশ ফল পেয়ে যাবেন। কোথায় থেকে আসছে কুতুপালং থেকে চলে আসছি মূল উখিয়াতে। হাতের ডান পাশে পড়ল উখিয়া কলেজ। বন্ধুরা, আমরা রেজু খাল ব্রিজের উপর রয়েছি। এই যে এটি হচ্ছে রেজু খাল, আর এটা হচ্ছে রেজু খাল ব্রিজ। এই রেজু খাল গিয়ে মিলেছে নাফ নদীতে। নাফ নদীর কথা আপনারা কম বেশি সবাই হয়তো জেনেছেন। বাংলাদেশ এবং মায়ানমারের মাঝামাঝি এই নদী। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা নিশ্চয়ই এই নদী দেখেছেন। রেজুখাল ব্রিজের পর একটি চেকপোস্ট রয়েছে। এই সড়কটি মূলত ইয়াবা পাচারের মূল রুট হিসাবে ব্যবহৃত হয়, তাই প্রত্যেকটা গাড়ি এখানে চেক করা হয়। বন্ধুরা, এবার আমি চলে এসেছি উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতে। খালি পায়ে উখিয়া থেকে মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে সোনারপাড়া সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশেষ দিকই হচ্ছে আপনি সুগন্ধা, লাবণী থেকে পাটোয়ারট্যাগ পর্যন্ত যেখানেই যান না কেন প্রত্যেকটা সমুদ্র সৈকত কিন্তু খুবই সুন্দর। আর আমরা সমুদ্র সৈকতে আসতে আসতেই আকাশ কালো মেঘ ঢেকে গেছে। সমুদ্র তো এমনিতেই অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি এবং মেঘ যখন কালো থাকে তখন সমুদ্র সৈকতের রূপটা যেন আরও বদলে যায়। দেখতে দেখতে মুহূর্তেই কালো মেঘ বৃষ্টিতে পরিণত হয়ে গেল, আর আমরাও এই অপরূপ মুহূর্তে সাক্ষী হয়ে গেলাম। বন্ধুরা, আজ আমরা এসেছি হিমছড়ি সমুদ্র সৈকত দেখতে। এই হিমছড়ি সমুদ্র সৈকত উখিয়ার খুবই কাছে। আপনি কক্সবাজার থেকে যতটা সময় নিয়ে এই হিমছড়িতে আসবেন, উখিয়া থেকে তার চেয়ে অনেক কম সময়ে চলে আসতে পারবেন।
হিমছড়ি কক্সবাজারের অন্যতম সুন্দরতম সমুদ্র সৈকত। যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা হিমছড়ি আসতে ভুলেন না। হিমছড়ি ঝর্ণা আর পাহাড়ের উপর থেকে সমুদ্র উপভোগের কথা আপনার নিঃসন্দেহে বহুদিন মনে থাকবে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে এখনই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আমার মনে বসে না শহরে পাদরে নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই নীলে জলতে বাসাই দেব মনের দুঃখ যতন জলতে হাপুরং করিম হাজার দুগ্ন সকান তো মনে বসে না শহরে পাদরে মনে বসে না শহরে ইতো পাদরে নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে সাগর পারে এসে আমার মাতাল লাগে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি লাল কাঁকড়া সমুদ্র সৈকতে। এটি সোনারপাড়া সমুদ্র সৈকতের ঠিক পাশে অবস্থিত। এখানে কাঁকড়ার পাশাপাশি সবুজ ঝাউবন আপনাকে বিমোহিত করবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।